হ্যাঁ, তো আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা ইয়ার নিয়ে আলোচনা করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কী বলেছে দেখো, ফার্স্ট বলছে 3-2-1, আমরা 320টা অলরেডি করে ফেলেছি। তো 3-2-1 কী বলছে দেখো, বলছে ইফ ইট স্নোড টুমরো, বলছে যদি স্নো মানে বরফ বা বরফ পড়া, ভার্ব হিসেবে ইউজ হলে স্নো শব্দটাকে আমরা বলবো বরফ পড়া, মানে বলতে চাইছে যে আগামীকাল। টুমরো কিন্তু এখনো আসেনি, তার মানে আগামীকাল মানে এটা কিন্তু ফিউচার, FUTURE, ফিউচারের সেন্স প্রকাশ করছে। তো এখানে আছে কি আমার দেখো স্নো সঙ্গে ইডি, মানে ভার্বটা আমাদের সেকেন্ড ফর্মে আছে, তো ভুল এখানেই। বলছে বাক্যে আছে টুমরো মানে ভবিষ্যৎকাল, এখানে ইউজ করেছে হচ্ছে স্নোড মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে ভুল এখানেই। এবার পুরো বাক্যটা পড়লে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলতে দেখো, ইফ ইট স্নোড টুমরো মানে বলতে চেয়েছে যদি আগামীকাল বরফ পড়ে, উই উইল গো স্কেটিং, আমরা স্কেটিং করতে যাবো। তো স্কেটিং মানে বরফের উপর থেকে যে খেলাটা আমরা খেলি, ঠিক আছে, তো স্লিপ খেয়ে খেয়ে সামনের দিকে যাওয়া, এটাকে স্কেটিং বলে। তো এখানে একটা নিয়ম তোমাদের আমি প্রচুরবার বলেছিলাম যে ইফ, এটা হচ্ছে কন্ডিশনাল বাক্য। দেখো শর্ত সাপেক্ষ বাক্য, বলছে আগামীকাল যদি বরফ পড়ে তাহলে আমরা স্কেটিং করতে যাব, ক্লিয়ার। তো শর্ত সাপেক্ষ বাক্য। এবার শর্ত সাপেক্ষ বাক্য মানে কন্ডিশনাল সেন্টেন্সেস, কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সে আমি বলেছিলাম সহজে মনে রাখার উপায় কি, ইফ when, till, until, unless মানে যদি না, ঠিক আছে, আনলেস, when, আচ্ছা when এখানে বলা আছে, তাহলে ইফ, আফটার বিফোর, BEFORE, আফটার বিফোর, as soon as, ঠিক আছে, এই সমস্ত কনজাংশনগুলো দিয়ে আমাদের কন্ডিশনাল বাক্য হয়, কমপ্লেক্স সেন্টেন্স। তো ইফ, when, till, until, আফটার বিফোর, as soon as, আনলেস, এদের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, এদের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। বাক্যের অন্য অংশে আমরা কি বসাবো, শ্যাল বা উইল বসাতে পারি। তাহলে ইফ, when, till, until, after, before, as soon as, এদের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, শ্যাল উইলও হবে না, কিন্তু শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স। বাক্যের অন্য অংশে কিন্তু আমরা কি বসাতে পারি, বাক্যের অন্য অংশে আমরা শ্যাল উইল কিন্তু বসাতে পারি, ক্লিয়ার। তাহলে এখানে কি বলেছে দেখো, তাহলে বলে দিলাম ভুলটা কোথায় আছে। ভুলটা কিন্তু আমাদের স্নোডে আছে, যে ইফ ইট স্নোড, যদি বৃষ্টি হয়, তাহলে এখানে সিম্পল প্রেজেন্ট, শুধু স্নোর সঙ্গে ইডিটা কেটে দাও। কি হবে, এখানে ইডিটা কিন্তু তোমাকে কাটতে হবে, স্নোডের ইডি, তাহলে ইডি কেটে শুধু স্নো হবে। আর ইট থার্ড পার্সন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইট যেহেতু থার্ড পার্সন সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ভার্বের প্রথম ফর্ম, প্রথম কথা ইডি হবে না, স্নোর সঙ্গে স্নোস হবে, SNOWS। ইফ ইট স্নোস টুমরো, যদি বৃষ্টি হয় আগামীকাল, দেখো পরের বাক্যে উইল আছে, উই উইল গো স্কেটিং, ক্লিয়ার। তাহলে এই সমস্ত কনজাংশনগুলোর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স, বাক্যের অন্য অংশ শ্যাল উইল, কন্ডিশনাল বাক্য, ক্লিয়ার। এবার চলো নেক্সট 322 কি বলছে কিন্তু আমরা দেখে নেব। 322, হ্যাঁ 322 কি বলছে দেখো, 322 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ চলো 322 বলছে কি, 322 বলছে যে 322 বলছে এ কোয়ারেল অ্যারোজ, মানে একটা ঝগড়া জেগে উঠেছিল বিটুইন দ্য 5 মেম্বার্স, 5 জন সদস্যর মধ্যে। অ্যান্ড ফর আ টাইম ইট অ্যাপিয়ার্ড, কিন্তু কিছুক্ষণের জন্যে, একটা সময়ের জন্যে, ইট অ্যাপিয়ার্ড, এটা মনে হয়েছিল, অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ ইফ একটা ফ্রেজ যার মানে হচ্ছে যেন, এটা অ্যাপিয়ার হয়েছিল যেন দ্য পার্টি হ্যাড বিন হেডিং, যেন দলটা হেডিং, হেড মানে মাথা, আবার হেড মানে সামনের দিকে এগোনো, যে ঝগড়াটা দেখে এটা মনে হয়েছিল, ইট অ্যাপিয়ার্ড অ্যাজ ইফ, যেন দ্য পার্টি দলটা হ্যাড বিন হেডিং এগোচ্ছিল সামনের দিকে, ফর আ স্প্লিট মানে ভাগ হওয়া, স্প্লিট মানে কি, একটা দল এখান থেকে ভাগ হয়ে গেল, চিড় খাওয়া বা ভাগ হয়ে যাওয়া, তাকে বলি স্প্লিট, ঠিক আছে। তো এবার বিষয়টা দেখো, 5 জন সদস্যর মধ্যে বলেছে, তাহলে 5 জনের মধ্যে, 2 জনের মধ্যে বললে আমাদের প্রিপোজিশন কি হবে, বিটুইন, BETWEEN, বিটুইন। 2 এর বেশি হয়ে গেলেই মধ্যে বললে আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যামাং, তাহলে অ্যামাং ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে এখানে কি বলছে দেখো, এ কোয়ারেল একটা ঝগড়া, অ্যারোজ বিটুইন দ্য 5 মেম্বার্স, 2 এর বেশি সদস্যের মধ্যে বলেছে, তাহলে বিটুইন হবে না, অ্যামাং ইজ দ্য কারেক্ট আনসার, এ কোয়ারেল অ্যারোজ অ্যামাং দ্য 5 মেম্বার্স, ক্লিয়ার। তাহলে এবার চলো নেক্সট। তাহলে এই সমস্ত ওয়ার্ড দেখো, ছোটো ছোটো ওয়ার্ডগুলোর মানে কিন্তু তোমাকে জানতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, না হলে কিন্তু হবে না। তো হেড মানে মাথা, হেড মানে সামনের দিকে এগোনো। এখানে কি আছে, এখানে আছে হ্যাড বিন। তো হ্যাড বিন আর ভার্বের আইএনজি কখন হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, যে অনেক সময় ধরে দলটা সামনের দিকে এগোচ্ছিল। অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চললে হ্যাড বিন ভার্বের আইএনজি। বর্তমানে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে, হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের আইএনজি। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, ক্লিয়ার। এই বিষয়গুলো বেসিক কনসেপ্টগুলো তোমার কিন্তু ক্লিয়ার হওয়া খুবই দরকার। নেক্সট
323 কি বলছে দেখো, 323 যেটা আমাদেরকে বলছে সেটা কি বলছে, দ্য ইন্ডিয়ান ওয়ে, ভারতীয় যে পথ, উপায়, ভারতীয় উপায় অফ থিঙ্কিং, চিন্তা করার ভারতীয় যে উপায় সেটা কি বলেছে, ইজ সুপিরিয়ার। দ্য ইন্ডিয়ান ওয়ে অফ থিঙ্কিং, ভারতবর্ষের যে চিন্তাভাবনা করার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা ইজ সুপিরিয়ার, অনেক বেশি বড় মাপের। সুপিরিয়ার ওয়ার্ড কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি, সুপিরিয়ার অ্যাডজেক্টিভ, কম্প্যারেটিভ ডিগ্রি, ঠিক আছে। সুপিরিয়ার ওয়ার্ডটা কিন্তু কম্প্যারেটিভের সেন্স প্রকাশ করে, নিজে কম্প্যারেটিভ ডিগ্রি, সুপিরিয়ার, ইনফিরিয়ার, ওকে। তো এগুলো কিন্তু ইয়াঙ্গার, এগুলো কিন্তু সব কম্প্যারেটিভ ডিগ্রি। তো সুপিরিয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের টু বসে, দেখো টু আছে, ক্লিয়ার। সুপিরিয়ার টু, ইনফিরিয়ার টু, এই সমস্ত প্রিপোজিশন আমি প্রচুরবার বলেছি যে সুপিরিয়ারের পরে টু বসবে, ইনফিরিয়ার ছোট টু, জুনিয়র টু, ইয়াঙ্গার টু বলেছি, তাহলে টু এখানে আছে, প্রিপোজিশন রিলেটেড, এটা এরর নয়। বিষয়টা পুরো বাক্য পড়ি, দ্য ইন্ডিয়ান ওয়ে অফ থিঙ্কিং, ভারতীয়দের চিন্তাভাবনা করার যে পদ্ধতি, সুপিরিয়ার, অনেক বেশি বড় মাপের, টু কার সাথে তুলনা করেছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি, টু মোস্ট অফ দ্য আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বেশিরভাগ দেশগুলোর থেকে। এইবার এই সঙ্গে আমি তোমাকে একটা এক্সাম্পল দেবো তোমাদের, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, ভালো করে বোঝো। ভারতের এই বিষয়টা ভালো করে একটুখানি বুঝে নাও, যেটা তোমরা ধরতে পারবে না হয়তো। এবার বিষয়টা বলছে, এখানে দেখো বলছে ইন্ডিয়ান ওয়ে অফ থিঙ্কিং, এইটা কিন্তু তোমাকে প্রথমে বলেছে ভারতীয়দের চিন্তাভাবনা করা, তাহলে এইটার সঙ্গে তুলনা করছে কার, এটার সঙ্গে তুলনা করছে তোমার এখানে মোস্ট অফ দ্য আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ভালো করে বিষয়টা বোঝো। হ্যাঁ, তাহলে এই দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে তুলনাটা, কম্প্যারিজন যেটা আছে, কম্প্যারিজন সেটা কিন্তু সবসময় লজিক্যাল হবে, ইললজিক্যাল হবে না, যুক্তিসঙ্গত হবে। ভারতীয়দের তুলনা করাটা অন্য সমস্ত দেশের সঙ্গে তুলনা হবে না, অন্য সমস্ত দেশের চিন্তা করার পদ্ধতি, তাহলে চিন্তা করার পদ্ধতির সঙ্গে চিন্তা করার পদ্ধতির তুলনা হবে, চিন্তা করার পদ্ধতির সাথে দেশের তুলনা হবে না। এখানে কিন্তু দেশের তুলনা করেছে, অন্য কোনো দেশের চিন্তা করার পদ্ধতি বলেনি। তো বিষয়টা তোমাদের কাছে আমি আরও সিম্পল করি। বিষয়টা কী বলতে দেখো, আমি বললাম এই এক্সাম্পলটাই তোমাদের বারবার আমি দিই। ধরো আমি বললাম রামস ডগ, রামের কুকুর, ইজ বেটার, BETTER, বেটার দেন স্যাম বললাম, ভালো করে তুলনাটা বোঝো। ঠিক যেমনটা এখানে তুলনা করার পদ্ধতির সঙ্গে দেশের তুলনা করেছি, ঠিক আছে। ঠিক এইখানে আমি কি বলছি, রামস ডগ, রামের যে কুকুরটা, এই কুকুরটা ইজ বেটার, বেশি ভালো, কার থেকে, স্যামের থেকে তো ভালো নয়, এখানে স্যামের কুকুরের সাথে বলেছে, ঠিক আছে। তাহলে তুলনাটা কিন্তু এখানে লজিক্যাল হবে, লজিক্যাল ওয়েতে কম্প্যারিজন হবে। তাহলে এখানে কি হবে, হয় আমি বলতে পারি যে রামস ডগ ইজ বেটার দ্যান স্যামস, SAM', স্যামস, বা দ্যাট অফ, একটা কুকুর হলে দ্যাট মানে কুকুরটা, দ্যাট অব স্যাম, তখন আর অ্যাপোস্ট্রফি দেওয়ার কোনো দরকার নেই, হয় স্যামস বলবো, অ্যাপোস্ট্রফি এস দেবো স্যামস, তা নাহলে হয় দ্যাট অফ স্যাম। যদি এখানে ডগ একের বেশি হতো, ডগস, তখন বলতাম রামস ডগস, এখানে ইস্ট আর করতাম, আর বেটার দেন স্যামস বা দোজ অফ, তখন আর একটা ছিল না, তখন প্লুরাল হয়ে গেল, তখন বলতাম দোজ অফ স্যাম, ক্লিয়ার। তাহলে এবার দেখো পুরো তুলনাটা লজিক্যাল হলো, রামের কুকুরের সঙ্গে স্যামের কুকুরের, বা রামের কুকুরগুলোর সঙ্গে স্যামের কুকুরগুলোর, একের বেশি হলে দোজ, একটা হলে দ্যাট, ক্লিয়ার। হয় অ্যাপোস্ট্রফি এস, তা নাহলে দ্যাট অফ, না হলে দোজ অফ, একের বেশি হলে। ঠিক এইখানটায় সেই ভুলটাই কিন্তু করেছে, কি করেছে ভালো করে খেয়াল করো, বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে যেটা বলেছে যে ইন্ডিয়ান ওয়ে অফ থিঙ্কিং, ভারতীয়দের চিন্তা করার পদ্ধতিটা ইজ সুপিরিয়র, অনেক বেশি বড় মাপের, টু বসে অ্যাপ্রোপ্রিয়েট টু, ঠিক আছে। তো সুপিরিয়র টু কাদের সঙ্গে, মোস্ট অফ দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্য সমস্ত দেশের থেকে না, দেশের চিন্তা করার পদ্ধতি থেকে। তাহলে আমরা দ্যাট অফ আনবো, দ্যাট অফ টু দ্যাট অফ দ্য মোস্ট আদার কান্ট্রি, ঠিক আছে। দ্যাট অফ the most other countries, COUNTRIES, that of the most other countries of the world, ঠিক আছে, of the world। তাহলে দ্যাট অফ কিন্তু আমাকে এখানে আনতে হচ্ছে, যেহেতু কান্ট্রির সঙ্গে আমি তুলনা করছি না, মোস্ট অফ দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, WORLD, ক্লিয়ার। তাহলে এখানে দ্যাট অফ হবে, তাহলে এই যে মোস্ট অফ, এই অংশটা উঠে যাবে, টুর পরে মোস্ট অফ দ্য কান্ট্রিজ, এই জায়গাটাকু উঠে গিয়ে কি হবে, দ্য ইন্ডিয়ান ওয়ে অফ থিঙ্কিং ইজ সুপিরিয়র টু দ্যাট অফ দ্য মোস্ট আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ক্লিয়ার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন, 324 কি বলতে থাকো, 324 আমাদের বলছে যে আই অ্যাম সার্টেন, আমি নিশ্চিত, দ্যাট যে নান অফ দিস টু বুকস, ভালো করে বোঝো, দুটো বই আছে কিন্তু, দুটো বই, টু বুকস, দুটো বই, ঠিক আছে। নান কখন বলতে পারি, আমি বলতে পারি নান অব
দেম, নান অফ দেম, তাদের কেউই না, তখন এই দেমটা কিন্তু দুজন হবে না, দুইয়ের বেশি হবে। দুইয়ের বেশি বললে আমরা তখন নান ইউজ করতে পারবো। তাদের মধ্যে কেউই না মানে দুইয়ের বেশি আমাকে মনে করতে হবে, তখন আমরা দিতে পারি নান। তাদের মধ্যে কেউই না, দুইয়ের বেশি বললে, দুইয়ের বেশি জনের মধ্যে কেউ না, তখন বলবো নান অফ দেম। ক্লিয়ার? এবার যদি দুজন হয়, দুজন, ক্লিয়ার, দুজন যদি হয়, দুজনের মধ্যে কেউ না বলতে গেলে আমরা নাইদার বা নিদার ইউজ করব, নিদার বা নাইদার। ক্লিয়ার? NEITHER, নাইদার বা নিদার। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি বলেছে, দুজন, আই এম সার্টেন, আমি নিশ্চিত, দ্যাট যে নান অফ দিস টু বুকস, দুটো বই, তাহলে এখানে নান হবে না, এখানে কি হবে, নিদার, NEITHER। ক্লিয়ার? তাহলে নিদার অফ দিস টু বুকস ইজ, এবার ইজ কেন নিলাম, সাবজেক্ট কিন্তু প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, প্রিপোজিশনের আগে কি ছিল, নিদার, মানে দুটো বইয়ের মধ্যে একটাও না, মানে হচ্ছে কি সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, ইজ রেখেছে। নিদার অফ দিস বুকস ইজ ইউজফুল, এই দুটো বইয়ের মধ্যে কোনো বইটাই ব্যবহারযোগ্য নয় টু দ্য স্টুডেন্ট, ছাত্রদের কাছে, অফ দ্য 8th স্ট্যান্ডার্ড, মানে 8-এর ছাত্রদের কাছে। ক্লিয়ার? নেক্সট 325 কি বলছে দেখো, 325 যেটা আমাদেরকে বলছে, দ্য লয়ার মানে আইনজীবী আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ভ্যার, কোথায়, দেখো বাক্যের লাস্টে কি আছে, আচ্ছা পুরো বাক্যটা পড়িনি, ভ্যার হ্যাড আই কেপ্ট দ্য ক্লোথস, কোথায় আমি জামা কাপড়গুলো রেখেছিলাম, বিফোর টেকিং এ ডিপ ইন দ্য রিভার, এখানে অবশ্যই ডিপ মানে হচ্ছে একটা ডুব, ঠিক আছে, আমি নদীর মধ্যে একটা ডুব দেওয়ার আগে আমি কোথায় আমার জামা কাপড়গুলো, ক্লোথসগুলো, হ্যাড আই কেপ্ট বলতে চেয়েছে, ভুল আছে এই অংশটা, কেন ভুল আছে আমি বুঝিয়ে দিচ্ছি, আমি কোথায় রেখেছিলাম আমার জামা কাপড়গুলো, বিফোর টেকিং আ ডিপ, এবার এখানে ইন দ্য রিভার, নদীর মধ্যে, ঠিক আছে। এবার এখানে আমরা যখন ডুব দেবো নদীর মধ্যে, বাইরে থেকে মধ্যে প্রবেশ করলে ইনটু হবে, এখানে প্রিপোজিশনটা কিন্তু ইন ঠিক আছে, কিন্তু ইনটু দিলে একদম পারফেক্ট হবে, ইনটু দ্য রিভার, টেকিং আ ডিপ ইনটু দ্য রিভার হবে, ইনটা কিন্তু ভুল আছে, ইনটু হবে, টেকিং আ ডিপ ইনটু দ্য রিভার। ক্লিয়ার? এবার মেন যে ভুলটা সেটা কি, বাক্যের লাস্টে আমাদের কি আছে ভালো করে খেয়াল করো, তাহলে ইনটা ইনটু হচ্ছে, আর বাক্যের লাস্টে আমাদের কিন্তু ফুল স্টপ, এখানে কোনো প্রশ্নবোধক বাক্য নয়, প্রশ্নবোধক বাক্য নয়, তাহলে প্রশ্নবোধক বাক্য যদি না হয় তাহলে আমাদের কি করতে হবে, এই যে কনজাংশন আছে হোয়ার, কনজাংশনের পরে আগে সাবজেক্ট দিতে হবে, কনজাংশনের পরে যদি আমি হেল্পিং ভার্ব আগে দিই তারপরে সাবজেক্ট দিই তাহলে বাক্যটা প্রশ্নবোধকের হয়, এটা প্রশ্নবোধকের কনস্ট্রাকশন, তাই তো, তাহলে প্রশ্নবোধকের কনস্ট্রাকশন না, আমাদের যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্য, তাহলে আমাদের কি করতে হবে, আগে সাবজেক্ট পরে ভার্ব, তাহলে আই হ্যাড হবে, হোয়ার আই হ্যাড কেপ্ট দ্য ক্লোথস বিফোর টেকিং আ ডিপ ইনটু, ইনটা ইনটু হবে, ইনটু দ্য রিভার। ক্লিয়ার? ওকে, তো আমরা ন্যারেশন, এটা ছিল একটা ন্যারেশন, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করা আছে, আমরা জানি কি প্রশ্নবোধক বাক্যকে, যারা ন্যারেশনের ক্লাসটা দেখোনি পুরো বেসিক ক্লিয়ার হয়ে যাবে, বারবার বলবো ন্যারেশনের ক্লাসটা কিন্তু এর আগের দিনই আমি যে ক্লাসটা নিয়েছিলাম তোমাদের রিকোয়েস্টে, ন্যারেশনের ক্লাস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা ভিডিওতে পুরো 5, 6, 7 রকমের ন্যারেশন পুরোপুরি কিন্তু ফুললি ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের পুরোপুরি সব ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত ডাউট, সমস্ত প্রবলেম সলিউশন হয়ে যাবে একটা ন্যারেশনের ক্লাসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর প্রিভিয়াস ইয়ার থেকে আমি যেগুলো প্রত্যেকবারই আসছে প্রত্যেকটা এক্সামে, সেরকম এক্সাম্পল নিয়ে কিন্তু আমি ক্লাসটা করেছি, প্রত্যেকটা এক্সাম্পল ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রত্যেক ধরনের ন্যারেশন নিয়ে আমি আলোচনা করেছি, তো সেটা তোমাদের কিন্তু অবশ্যই দেখে নেওয়া উচিত। তো এটা ছিল হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। আমরা বলেছিলাম যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলেও যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাবো আমাদের কিন্তু ফুল স্টপ আনতে হবে, মানে অ্যাসার্টিভ করতে হবে, তাহলে ভ্যারের পরে আগে সাবজেক্ট তারপরে ভার্ব দিলেই বাক্যটা অ্যাসার্টিভ হবে। ক্লিয়ার? ও এখানে ভুল কথা, দ্য লয়ার আস্কড মি ওয়্যার আই হ্যাড কেপ্ট, হ্যাড আই কেপ্টটা এখানে কি হবে, হ্যাড আই কেপ্টটা কিন্তু আই হ্যাড কেপ্ট হবে, হ্যাড আই কেপ্ট তুলে দিয়ে এখানে আমাদের কি হবে, আই হ্যাড কেপ্ট, ঠিক আছে, হ্যাড আইটা আই হ্যাড হবে। এবার নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে হ্যাঁ 326 মেনিয়া ম্যান, এই ফ্রেজের সেন্সটা প্লুরাল, সেন্স, মেনিয়া ম্যানের সেন্স প্লুরাল মানে অনেক মানুষজন, কিন্তু এর টেকনিক্যালি কিন্তু সিঙ্গুলার, টেকনিক্যালি কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে, তো টেকনিক্যালি ফরমেশনের দিক থেকে সিঙ্গুলার, কিন্তু যদি মিনিংয়ের দিক থেকে বলি, মিনিংয়ের দিক থেকে কিন্তু এটা প্লুরাল। তাহলে মেনিয়া ম্যান টেকনিক্যালি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে মেনিয়া ম্যান হ্যাভটা হ্যাজ হবে, মেনিয়া ম্যান হ্যাজ। ক্লিয়ার? তাহলে মেনিয়া ম্যান হ্যাজ, হ্যাভটা উঠে হ্যাজ হবে। কি বলতে চেয়েছে অর্থ দেখবো, মেনিয়া ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং, মানে দেখো হ্যাজ বিন ওয়ার্কিং, অনেক দিন ধরে কাজ করছে, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, CONTINUS, ঠিক আছে, তাহলে মেনিয়া ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং আন্ডার মি, অনেক মানুষজন কাজ করছে আমার আন্ডারে অনেক দিন ধরে। ক্লিয়ার? তাহলে হ্যাভটা হ্যাজ। এবার নেক্সট কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের আইন, যেগুলো কিন্তু তোমাদের বেসিক জিনিসগুলো ক্লিয়ার লাগবে। 327 কি বলছে, প্লিজ এক্সপ্লেইন টু মি,
প্লিজ এক্সপ্লেইন টু মি, এক্সপ্লেইনের পরে কিন্তু আমি টু দিতেই হবে কাউকে। যদি টু না দাও, শুধু মি দাও, মানে আমার কাছে বা আমাকে ব্যাখ্যা দাও তুমি কেন কাজটা করেছো। এই এক্সপ্লেইনের পরে কিন্তু এটা ইরর দেয় প্রচুর। এক্সপ্লেইনের পরে মি দিলে কি হয় দেখো ভালো করে, এটা ইরর নয়, আমি তাও বুঝিয়ে দিই, বোঝার অবশ্যই দরকার। এক্সপ্লেইন মি বললে আমাকে ব্যাখ্যা করো, মানে আমি নিজে কেমন সেটা ব্যাখ্যা করো। কিন্তু কোনো একটা বিষয় আমার কাছে ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাকে টু দিতে হবে। দুটোর মিনিং কিন্তু গন্ডগোল, টু দিলে না দিলে। প্লিজ এক্সপ্লেইন মি, দয়া করে আমাকে ব্যাখ্যা করো, মানে আমি কেমন সেটা ব্যাখ্যা করো। আর এই বিষয়টা আমার কাছে ব্যাখ্যা করো, তখন কিন্তু টু দিতেই হবে, প্লিজ এক্সপ্লেইন টু মি। তো সেটাই এখানে বলেছে, ঠিক আছে। তো প্লিজ এক্সপ্লেইন টু মি, আমার কাছে ব্যাখ্যা দাও। হাউ, হাউ কীভাবে, বাক্যটা কিন্তু দেখো আবার কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনের পরে আমি বলেছিলাম কি আগে সাবজেক্ট তারপরে ভার্ব, আগে সাবজেক্ট তারপরে ভার্ব। বাক্যের লাস্টে দেখো কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই, মানে ফুল স্টপ, এখানে ফুল স্টপ হবে। তো অ্যাসার্টিভ বাক্য, তো অ্যাসার্টিভ বাক্য হলেই একটু আগেই বললাম, আগের কোয়েশ্চেনেই বললাম যে আগে এই যে কনজাংশনের পরে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, নাহলে প্রশ্নবোধক হয়ে যায়। তো প্লিজ এক্সপ্লেইন টু মি, দয়া করে আমার কাছে এক্সপ্লেইন করো। হাউ, ইজ আগে দিয়েছে, ভুল আছে, আগে সাবজেক্টটা হবে হাউ এ ডিজিটাল কম্পিউটার, একটা ডিজিটাল কম্পিউটার, তারপরে ইজটা পরে হবে, ডিজিটাল কম্পিউটারের পরে এখানে ইজ হবে। তাহলে প্লিজ এক্সপ্লেইন টু মি হাউ এ ডিজিটাল কম্পিউটার ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান অ্যানালগ কম্পিউটার, কীভাবে একটা ডিজিটাল কম্পিউটার একটা অ্যানালগ কম্পিউটারের থেকে আলাদা, সেটা কিন্তু আমার কাছে ব্যাখ্যা তুমি দাও। তাহলে ইজ পরে এই ডিজিটাল কম্পিউটার আগে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন চলো। 328 কি বলছে একটু দেখে নেবো। 328 একদম বলছে আই উইল ওয়ার্ক ফর ইউ, আমি কাজ করব তোমার হয়ে, অ্যাজ লং অ্যাজ ইউ উইল পে ওয়েল, যতদিন বা যত সময় বা যতক্ষণ ধরে তুমি আমাকে ভালোভাবে পে করবে। একটু আগেই বললাম এই যে অ্যাজ লং অ্যাজ বা অ্যাজ সুন অ্যাজ, ইফ একটু আগেই বললাম, হোয়েন কন্ডিশনাল বাক্য, এটাও কিন্তু একটা কন্ডিশন, শর্ত দিচ্ছে, যতদিন তুমি আমাকে ভালো পে করবে আমি ততদিন তোমার হয়ে কাজ করব। তাহলে এটা কন্ডিশনাল বাক্য, এটা একটা কনজাংশন ধরি। তাহলে ইফ, হোয়েন, একটু আগেই বললাম টিল, আনটিল, আফটার, বিফোর, আর কি বললাম আফটার, তাই তো। তাহলে হ্যাঁ, ইফ, হোয়েন, টিল, আনটিল, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, একটু আগে বললাম অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে। তাহলে অ্যাজ লং অ্যাজ এটাকেও ধরো, ওকে। তাহলে আনলেস যদি না, আনলেস, এই সমস্ত কনজাংশনগুলো দিয়ে যখন দুটো বাক্যকে যুক্ত করব তখন কি হবে, এই কনজাংশনগুলোর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, কারণ এটা শর্ত সাপেক্ষ বাক্য, এটাই নিয়ম। এই কনজাংশনগুলোর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। দেখো এই অংশে শ্যাল উইল আছে, এই অংশে, এটাই অন্য অংশ, আর এই সামনের এর সাথের অংশটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আই উইল ওয়ার্ক ফর ইউ, আমি তোমার হয়ে কাজ করব। ফিউচার টেন্স অ্যাজ লং অ্যাজ, যতদিন, ইউ পে, উইলটা বাদ দাও, এদের সঙ্গে শ্যাল উইল হবে না। এই কনজাংশনগুলো দিয়ে যে অংশ থাকবে সেই অংশে শ্যাল উইল হবে না, অন্য অংশে শ্যাল উইল হবে। তাহলে অ্যাজ লং অ্যাজ ইউ পে ওয়েল, ক্লিয়ার। আই উইল ওয়ার্ক ফর ইউ অ্যাজ লং অ্যাজ ইউ পে ওয়েল। নেক্সট কোয়েশ্চেনে চলো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলতে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে 329 কি বলছে আমরা কিন্তু দেখে নেব, ওকে। হ্যাঁ, বলছে হ্যাড ইউ ইনফর্মড মি, এই হ্যাড দিয়ে যখন বাক্য শুরু হয়, এই হ্যাড কিন্তু ইফের কাজ করে, হ্যাড ইজ ইকুয়াল টু ইফ। তো একটা নিয়ম তোমাদেরকে আমি বলেছিলাম যে ইফের সাথের অংশে হ্যাড প্লাস V3 থাকে, তাহলে বাক্যের অন্য অংশে কি হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, এটাও কন্ডিশনাল বাক্য, ঠিক আছে। তো কন্ডিশনাল বাক্য নিয়ে আমার কিন্তু একটা আলাদা, তখন তোমাদের প্রত্যেকটা ক্লাস কোন কোন সেকশনের মধ্যে যাচ্ছে, কোন কোন টপিকের মধ্যে যাচ্ছে, আমি কিন্তু একটা প্লে লিস্ট করে রেখে দিয়েছি। তো কন্ডিশনাল বাক্য কাকে বলে, কন্ডিশনাল বাক্য কত ধরনের হয়, ইনভার্টেড কন্ডিশনাল কাকে বলে, আমি পুরো ডিটেইল কন্ডিশনাল বাক্য নিয়ে একটা ভিডিও করেছি, একটা ক্লাস করেছি। তোমরা যারা দেখতে চাও ক্লাসটা কিন্তু আমার মনে হয় তোমাদের অবশ্যই দেখা উচিত। এই সমস্ত বেসিক জিনিসগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার হওয়া খুবই দরকার। তো নিয়মটা কি, ইফের সঙ্গে হ্যাড প্লাস V3 হলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, COULD, কুড হ্যাভ বসবে, ঠিক আছে। অতীতে একটা জিনিস হতে পারতো, এটার মিনিংটা, যদি আমি আরেকটু পড়তাম তাহলে আমি পাস করতাম, যদি আমি সেখানে যেতাম তাহলে তার সঙ্গে আমার দেখা হতো, যদি আমি আরেকটু কাজ করতাম তাহলে আমি হয়তো আরও বেশি পয়সা পেতাম। তাহলে এই যে তাম বাক্যগুলোকে এই কনস্ট্রাকশনে আমরা ইংলিশে লিখি, ইফের সঙ্গে হ্যাড V3, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, ক্লিয়ার। আর হ্যাড দিয়ে শুরু হলে হ্যাড এই ইফের কাজও করে, আবার হ্যাড নিজের কাজও করে, ক্লিয়ার। তো কি বলছে, হ্যাড ইউ ইনফর্ম, তাহলে দেখো হ্যাডের সঙ্গে V3 কিন্তু এখানে হয়ে গেল, তাহলে হ্যাড প্লাস V3 অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ হবে, আর হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম। তো হ্যাড ইউ ইনফর্মড মি আর্লিয়ার, যদি তুমি আমাকে আগে ইনফর্ম করতে, আই উড হ্যাভ নেই এখানে, পরের অংশে ভুল, আই উড সার্টেন নেচার, হ্যাভ আছে,
পরের অংশে হ্যাভ আছে। কি বলছে? আই উড সার্টেনলি, আমি নিশ্চিতভাবে হ্যাভ পারচেস, কেনা, তাহলে এখানে একটা ডি যোগ হবে, শুধু পারচেস রয়েছে। হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম লাগবে, তো হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে উড হ্যাভ পারচেসড দ্য কার ফর ইউ, আমি তোমার জন্য গাড়িটা কিনতাম। ক্লিয়ার? তাহলে হ্যাড ভিতরি বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তাহলে পারচেসটার সঙ্গে পারচেসড হবে। ঠিক আছে, মিলে গেল। হ্যাড ভিতরি দেখো উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন চলো। তুমি যদি আমাকে আগে ইনফর্ম করতে, আমি তোমার জন্য গাড়িটা কিনে ফেলতে পারতাম বা কিনতাম। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 330, ইট ওয়াজ 7 o'clock, এটা ছিল 7টা, 7 o'clock এটা ছিল 7টা, ইন দ্য ইভিনিং, সন্ধ্যা 7টা, দ্যাট যে দ্য ট্রেন স্টিমড ইনটু দ্য স্টেশন, যে ট্রেনটা আর কি ধোঁয়া ছাড়তে ছাড়তে কি হচ্ছিল, স্টিম ইন মানে ভেতরে প্রবেশ করছিল, স্টেশনের মধ্যে প্রবেশ করছিল। তাহলে একটা টাইম বলছে, ভালো করে বোঝো, এটা ছিল 7টা, তাহলে ইন দ্য ইভিনিং, সন্ধ্যা 7টা, তাহলে যখন, সময় বললে আমাদের কি ইউজ করব আমরা, হোয়েন, দ্যাট মানে তো যে, তাহলে এটা ছিল সন্ধ্যা 7টা, হোয়েন, এখানে দ্যাটটা তুলে হোয়েন করো, যখন দ্য ট্রেন স্টিমড ইনটু দ্য স্টেশন, ট্রেনটা কিন্তু স্টেশনের মধ্যে প্রবেশ করেছিল, তাহলে সময় বলছে, আমাদের কনজাংশন ইউজ করব হোয়েন। ক্লিয়ার? দ্যাট তুলে দিয়ে হোয়েন। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 331, একদম 331 বলছে, দ্য টিচার ওয়াজ হ্যাপি, শিক্ষক মশাই খুব খুশি ছিল, হোয়েন, যখন, হি এন্টার্ড দ্য ক্লাস, দেখো এন্টার শব্দ মানে প্রবেশ করা, বলেছিলাম প্রচুরবার বলেছি প্রিপোজিশনে, এন্টার মানে প্রবেশ করা, তাহলে এমন কোনো জায়গার মধ্যে প্রবেশ করা বলবে যার ফিজিক্যাল এন্টিটি আছে, যেগুলো আমরা চোখে দেখতে পাই, যেগুলো আমরা চোখ দিয়ে দেখতে পাবো, এমন কোনো জায়গা, তাহলে ফিজিক্যাল এন্টিটি আছে এমন কোনো জায়গা যেটা আমরা শারীরিক অস্তিত্ব থাকলে আমরা চোখ দিয়ে দেখতে পারবো, তাহলে শারীরিক অস্তিত্ব আছে এমন কোনো জায়গার মধ্যে প্রবেশ করলে এন্টার মানে প্রবেশ করা, তাহলে এন্টারের পরে কিন্তু ইনটু দেবো না, আমরা নিয়ম কি জানি, বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে আমাদের ইনটু হয়, তাই তো, তাহলে ফিজিক্যাল অস্তিত্ব আছে, ক্লাস, রুম, ফিজিক্যাল এন্টিটি আছে, বিল্ডিং, তাহলে আই এন্টার্ড ইনটু দ্য বিল্ডিং না, আই এন্টার্ড দ্য বিল্ডিং, ফিজিক্যাল অস্তিত্ব আছে এমন কোনো জায়গা বললে, তার মধ্যে প্রবেশ করা বললে, এন্টার শব্দ ইউজ করলে এন্টারের পরে ইনটু হবে না, যার এমন কোনো জিনিস যার শারীরিক অস্তিত্ব নেই তার মধ্যে প্রবেশ করা বললে এন্টার শব্দের পরে ইনটু হবে, যেমন ফ্রেন্ডশিপ, আই এন্টার্ড ইনটু ফ্রেন্ডশিপ, আই এন্টার্ড ইনটু পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ, পার্টনারশিপ, রিলেশনশিপ এগুলো দেখা যায় না, এর মধ্যে প্রবেশ করলে কিন্তু এন্টারের পরে ইনটু হবে। ক্লিয়ার? নেক্সট, তো এটা ভুল নয়, তোমাদের এটা জানিয়ে রাখা দরকার ছিল অবশ্যই। এবার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কি বলছে দেখো, দ্য টিচার ওয়াজ হ্যাপি, শিক্ষক মশাই খুশি ছিল, হোয়েন হি এন্টার্ড দ্য ক্লাস, দেখো এখানেও এন্টারের পরে ক্লাস দেখতে পাচ্ছি, ইনটু দেওয়া নেই, যখন তিনি ক্লাসে প্রবেশ করেছিলেন, হুইচ কম্প্রাইজড, হুইচ মানে যেটা, মানে এই ক্লাসটা, যে ক্লাসটা মধ্যে তিনি প্রবেশ করলেন, হুইচ যে ক্লাসটা, কম্প্রাইজ মানে অন্তর্ভুক্ত হওয়া, কম্প্রাইজ মানে অন্তর্ভুক্ত হওয়া, গঠিত হওয়া, যে ক্লাসটা কিন্তু 1000 ছাত্র নিয়ে গঠিত ছিল, 100 বলেছে, তাহলে 100 ছাত্র নিয়ে গঠিত ছিল, এটা দেখে শিক্ষক মশাই খুব খুশি হয়ে গেছিলেন। এবার দুটো এই কম্প্রাইজ শব্দ বাক্যের মধ্যে কিভাবে আমরা ইউজ করব, ঠিক আছে, ভালো করে দেখে নাও। তো আমি বললাম দ্য টিম দলটা, কম্প্রাইজেস, COMPRISES, দ্য টিম থার্ড পারসন সিঙ্গুলার, কম্প্রাইজ মানে গঠিত হওয়া, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S কিন্তু দিতে হবে, তাহলে দ্য টিম কম্প্রাইজেস, বললাম আমি 11 ELEVEN 11 প্লেয়ার্স, PLAYERS, ভালো করে বোঝো, তাহলে বাক্যটা অ্যাক্টিভ কিন্তু প্যাসিভ নয়, দ্য টিম কম্প্রাইজেস 11 প্লেয়ার, টিমটা গঠিত হয় 11 জন প্লেয়ার নিয়ে। এবার এই বাক্যটাকে যখন আমি প্যাসিভ করব, প্যাসিভ করলে কি করব, ধরো কি বললাম, যে দ্য টিম ইজ কম্প্রাইজ, দ্য টিম ইজ কম্প্রাইজড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া মানে প্যাসিভ, দ্য টিম ইজ কম্প্রাইজড, COMPRISED, দ্য টিম ইজ কম্প্রাইজড, তারপরে দেবো হচ্ছে অফ 11 ELEVEN 11 প্লেয়ার্স, PLAYERS। ক্লিয়ার? তাহলে দেখো কম্প্রাইজড অফ, তাহলে আমি দুটো জায়গায় কম্প্রাইজকে দুভাবে ইউজ করছি, এক জায়গায় প্যাসিভ বাক্য ইজ কম্প্রাইজ, তখন আমি অফ দিচ্ছি, আর যখন কোনো প্যাসিভ করছি না শুধু কম্প্রাইজ ইউজ করছি ফার্স্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, তখন কিন্তু অ্যাক্টিভ বাক্যে আমরা কিন্তু কম্প্রাইজের পরে কোনো অফ দিব না। তাহলে কম্প্রাইজ যুক্ত বাক্য যদি অ্যাক্টিভ হয় কোনো প্রিপোজিশন বসবে না, অফ বসবে না, অফই সব জায়গায় আনবে, আর প্যাসিভ হলে আমাদের অফটা আনতে হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে নিয়ম। তো কি বলছে দেখো, হ্যাঁ কি বলছে দেখো, বলছে দ্য টিচার ওয়াজ হ্যাপি when he entered the class which comprised of, তাহলে এটা অ্যাক্টিভ, দেখো কম্প্রাইজের আগে কি কোনো বিভার্ব আছে, কম্প্রাইজের আগে কোনো বিভার্ব নেই, তাহলে শুধু কম্প্রাইজ মানে অ্যাক্টিভ বাক্য, তাহলে অফটা দেবো না, ঠিক আছে, অফটা দেবো না, হবে কি হবে হচ্ছে
যে which যেটা comprised অফটা বাদ, which comprised যেটা গঠিত which comprised 100 স্টুডেন্ট, 100 দেবো না, তখন দেবো 100, which comprised 100 স্টুডেন্ট, যেটা 100 ছাত্র নিয়ে কিন্তু গঠিত। ওকে, তাহলে এইবার যাবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। 331 হয়ে গেল, 332 কি বলছে দেখো। তাহলে বোঝা গেল, তাহলে কম্প্রাইজ যুক্ত বাক্য যদি অ্যাক্টিভ হয়, কম্প্রাইজের পরে কোনো প্রিপোজিশন লাগবে না, অব লাগবে না। যদি প্যাসিভ হয় তাহলে কিন্তু কম্প্রাইজের পরে অফ দিতে হবে। তাহলে এটা এখানে অ্যাক্টিভ বলে, বাক্যটা অ্যাক্টিভ বলে আমরা কিন্তু অফ দিলাম না, অফটা কিন্তু বাদ, প্যাসিভ হলে অফ হতো। নেক্সট কি বলছে দেখো 332, হ্যাঁ 332 কি বলছে দেখো, 332 বলছে যে ইন মোস্ট অফ দ্য কেসেস, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই, ইন মোস্ট অফ দ্য কেসেস মানে বেশিরভাগ ক্ষেত্রেই 40% অফ দ্য পিপল আন্ডার 30, বলছে 40% অফ দ্য পিপল। দেখো ভালো রোজ, মানুষজন কি গোনা যায়, PEOPLE, পিপল মানে মানুষজন, এটা কাউন্টেবল নাউন, COUNTABLE, কাউন্টেবল নাউন, NOUN, তাহলে কাউন্টেবল নাউন, মানুষজন গোনা যায়, তার 40%, তার 40%, সেটাও কিন্তু কাউন্টেবলই হবে, গোনা যাবে, ভালো করে বোঝো। তাহলে প্রিপোজিশন অবের আগেরটা সাবজেক্ট, ইন মোস্ট অফ দ্য কেসেস বেশিরভাগ ক্ষেত্রে, 40% অফ দ্য পিপল মানুষজনের 40%, তাহলে কিন্তু প্রিপোজিশনের আগে যেটা থাকে সেটা সাবজেক্ট হয়, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম প্লুরাল, পিপল গোনা যায়, তার 40%ও গোনা যাবে, তাহলে প্লুরাল সাবজেক্ট, ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। তাহলে ইন মোস্ট অফ দ্য কেসেস 40% অফ দ্য পিপল আন্ডার 30, 30-এর মধ্যে মানুষজনদের 40%, তাহলে ইজটা কেন হবে, আর হবে, আর, তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্বটাও কিন্তু আমাদের প্লুরাল হবে, আর আন্ডার নারিশড মানে ভালো ঠিকঠাকভাবে খেতে পায় না, আন্ডার নারিশড ঠিকঠাকভাবে খেতে পায় না, ঠিকঠাক পুষ্টি পায় না, ঠিকঠাক খেতে পায় না। ওকে, তাহলে এখানে 40% প্লুরাল, মানুষজন গোনা যায়, তার 40% প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল, ভাবটাও কিন্তু প্লুরাল হবে, ইজটা আর হবে। নেক্সট কোয়েশ্চেন চলো 333 কি বলতে দেখো, 333 বলছে স্কেয়ারসলি উই হ্যাড ফিনিশড অবজার্ভিং দিস, অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা, বলছে যেই না, স্কেয়ারসলি মানে যেই না, স্কেয়ারসলি, হার্ডলি, HARDLY, এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় মিনিং হবে কি যেই না। তো বলছে যেই না উই হ্যাড ফিনিশড অবজার্ভিং দিস, আমরা এটা অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা শেষ করলাম, ওয়েন উই ওয়্যার সারপ্রাইজ, আমরা অবাক হয়ে গেছিলাম, যখনই আমরা এটা অবজার্ভ করা শেষ করলাম আমরা অবাক হয়ে গেছিলাম, পর্যবেক্ষণ করা শেষ করার পরে আমরা কিন্তু অবাক হয়ে গেছিলাম। এবার বিষয়টা হচ্ছে স্কেয়ারসলি হার্ডলি, নো সুনার, বলেছিলাম আগের ক্লাসগুলো যারা ফলো করেছে সবাই জানো, স্কেয়ারসলি, হার্ডলি, রেয়ারলি, নো সুনার, সেলডম, রেয়ারলি, RARELY, রেয়ারলি, সেলডম মানে কদাচিৎ, সেলডম, রেয়ারলি মানে একদম বিরল, নো সুনার মানেও যেই না, হার্ডলি মানে যেই না, স্কেয়ারসলি মানেও যেই না। এই সমস্ত অ্যাডভার্বগুলো দিয়ে বাক্য শুরু হলে আমাদের আগে কি হবে, বাক্যের অর্ডারটা, ওয়ার্ডের অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের নর্মাল বাক্যে কি থাকে, সাবজেক্ট তারপরে ভার্ব, কিন্তু অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলেই আমাদের কি হবে, আগে হেল্পিং ভার্ব হবে, তারপর কি হবে, তারপর সাবজেক্ট হবে, ভার্ব সাবজেক্ট, আগে ভার্ব তারপর সাবজেক্ট, ঠিক আছে, নর্মাল অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। তাহলে স্কেয়ারসলি দিয়ে বাক্য শুরু হচ্ছে, আগে কি হবে, আগে হ্যাড চলে আসবে, তারপরে উই হবে। তাহলে স্কেয়ারসলি হ্যাড উই ফিনিশড অবজার্ভিং দিস ওয়েন উই ওয়্যার সারপ্রাইজড। এবার বিষয়টা আর একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হার্ডলি আর স্কেয়ারসলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে কিন্তু ওয়েন হবে, ওয়েন, এটা মাথায় রাখবে, ওয়েন এখানে আছে তার মানে ঠিক আছে। আর যদি এই বাক্যটায় সেম নো সুনার দিয়ে শুরু হতো, নো সুনার দিয়ে, তাহলে বাক্যের মাঝখানে হোয়েনটা কিন্তু দেন হয়ে যে, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, প্রচুর ইরর থাকবে, প্রচুর, এরকম দিয়ে প্রচুর ইরর। তাহলে স্কেয়ারসলি, হার্ডলি, রেয়ারলি, নো সুনার, সেলডম, অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে আমাদের আগে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট। শুধু এগুলো নয়, যে কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, ঠিক আছে, নর্মাল অর্ডার অফ ওয়ার্ডস চেঞ্জ হয়ে যাবে, রিভার্সড হয়ে যাবে, ক্লিয়ার। আর হার্ডলি, স্কেয়ারসলি থাকলে বাক্যের মাঝখানে ভেন হবে, নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে দেন হবে। নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কি বলছে কিন্তু আমরা দেখে নেব। 34 কি বলছে দেখো, 33 আমরা করে ফেললাম, 33, এবার 34 কি বলছে দেখো, হ্যাঁ 34 বলছে যে 34, আই আস্কড, আমি জিজ্ঞেস করেছিলাম, ইফ শি হ্যাজ, ভালো করে দেখো বাক্যটা শুরু করছি আস্কড দিয়ে, V2 পাস্ট টেন্স, তাহলে এখানে আবার কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ কেন হবে, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে বাক্যের টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে, তাহলে হ্যাড করতে হবে, বাক্যের টেন্সের ব্যালেন্স সেম করতে গেলে পাস্ট, এটাকেও পাস্ট করতে হবে, ক্লিয়ার। তাহলে আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম, ইফ শি হ্যাড লুকড এভরিওয়্যার, সে সব জায়গায় দেখেছিল কিনা, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে সব জায়গায় দেখেছিল কিনা। তাহলে আগে দেখেছে, অতীতে দুটো কাজ হলো, যেটা আগে হয় সেটা হ্যাড প্লাস V3 হয়,
যেটা পরে হয় সেটা সিম্পল V2 হয়। তাহলে আগে দেখেছিল, তারপরে আমি জিজ্ঞেস করেছিলাম, তাহলে জিজ্ঞেস করা কাজটা পরে হয়েছিল বলে V2, এই কাজটা আগে হয়েছিল বলে হ্যাড প্লাস V3। ক্লিয়ার? এটা একটা ন্যারেশন ইনডাইরেক্ট স্পিচে আছে। তাহলে আই আস্কড ইফ শি হ্যাজটা হ্যাড হবে টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্য। ক্লিয়ার? দুটোই পাস্ট টেন্স। এবার চলো নেক্সট কি বলছে দেখো 335 বলছে হ্যাড আই রিয়েলাইজ। দেখো হ্যাড দিয়ে বাক্য শুরু হচ্ছে, মানে হবে কি বলছে হ্যাড আই রিয়েলাইজ দ্যাট, যদি আমি আগে রিয়েলাইজ করতাম, হ্যাড প্লাস V3 কিন্তু হ্যাড প্লাস V3 বাক্যের অন্য অংশে কি হবে? উড হ্যাভ কুড হ্যাভ হবে। ক্লিয়ার? একটু আগেই বললাম, আমরা আলোচনা করেছিলাম। তাহলে হ্যাড আই রিয়েলাইজ, যদি আমি রিয়েলাইজ করতাম দ্যাট যে ইট ওয়াজ সাচ এ রং, দেখো এখানে হ্যাড পাস্ট টেন্স, ওয়াজ পাস্ট টেন্স, টেন্সের ব্যালেন্স ঠিক আছে। তাহলে যে যদি আমি এটা রিয়েলাইজ করতাম আগে দ্যাট যে ইট ওয়াজ সাচ এ লং ওয়ে, এটা এতটা দীর্ঘ পথ, তাহলে কি করতাম? আই উড, এখানে একটা হ্যাভ হবে, ইফের সঙ্গে হ্যাড V3 থাকলে, হ্যাড কিন্তু এখানে ইফের কাজও করছে আবার হ্যাডের কাজও করছে, একটু আগেই বললাম। তাহলে ইফের সঙ্গে হ্যাড V3 থাকলে, ইফের সাথে হ্যাড প্লাস V3 থাকলে বাক্যের অন্য অংশে একটু আগেই বললাম WOULD উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, বা কুড হ্যাভ COULD কুড দিয়ে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? তাহলে হ্যাড আই রিয়েলাইজড, হ্যাড প্লাস V3 আছে ইফের সাথে, দ্যাট ইট ওয়াজ সাচ এ লং ওয়ে, এটা একটা দীর্ঘ পথ, এতটা দীর্ঘ পথ, আই উড হ্যাভ আর টেকটা টেকেন হবে, আই উড হ্যাভ টেকেন এ ট্যাক্সি, আমি একটা ট্যাক্সি নিয়ে নিতাম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন চলো 336 কি বলছে দেখো 336 বলছে যে 336 কি বলছে? বলছে থ্যাংক ইউ ফর ইউর ইনভিটেশন, বলছে তোমাকে ধন্যবাদ জানাই তোমার আমন্ত্রণের জন্য ড্যাশ লাঞ্চ। ইনভিটেশনের পরে, ইনভাইট বা ইনভিটেশনের পরে কোনো যদি জায়গায় নেমন্তন্ন করা বোঝায় তার আগে প্রিপোজিশন বসবে টু। I was invited to dinner, DINNER, invited to lunch, LUNCH, invitation বা invite করা বললেই কোনো জায়গায় টু হবে। লাঞ্চ, ব্রেকফাস্ট যদি বলি ব্রেকফাস্ট, BREAK, ব্রেকফাস্ট, FAST, ঠিক আছে। টু টি, টু কফি, আই ওয়াজ ইনভাইটেড টু টি, টু ডিনার, টু লাঞ্চ, টু ব্রেকফাস্ট, ঠিক আছে। টু সাপার, সাপার মানে সন্ধ্যাহ্ন ভোজ, SUPP, সন্ধ্যাবেলার খাবারকে সাপার বলবো। ক্লিয়ার? সব টু হবে। তাহলে ইনভিটেশন কোনো একটা জায়গায় মানে খাবার খাওয়ার জন্য নেমন্তন্ন করেছে, ফরটা টু হবে। ক্লিয়ার? তাহলে থ্যাংক ইউ ফর ইউর ইনভিটেশন টু লাঞ্চ। এবার যদি ইনভিটেশন শব্দটা তুলে দিই, এখানে কাম করি, কাম বা গো, তাহলে কিন্তু আবার ফর হবে। হি ইজ কামিং ফর ডিনার, শুধুমাত্র ইনভাইট, এই ইনভিটেশন ওয়ার্ডটা থাকতে হবে, তাহলেই কিন্তু টু হবে। যদি অন্য ওয়ার্ড দিয়ে দাও, সে ডিনারের জন্য আসছে, তখন কিন্তু ফর হবে। হি ইজ কামিং ফর দ্য ডিনার, হি ইজ গোয়িং ফর দ্য ডিনার। ক্লিয়ার? ইনভাইট বা ইনভিটেশন থাকলেই, কোনো জায়গায় যাওয়া বললে, নেমন্তন্ন করেছিল সেখানে যাওয়া বললেই কিন্তু তার আগে টু হবে। ওকে? তাহলে থ্যাংক ইউ ফর ইনভিটেশন, এই ফরটা টু লাঞ্চ, হুইচ, যেটা আই এম ভেরি প্লিজ টু অ্যাকসেপ্ট, যেটা আমি খুবই আনন্দিত, সন্তুষ্ট অ্যাকসেপ্ট করাতে, তোমার এই ইনভিটেশনটা লাঞ্চে আমি অ্যাকসেপ্ট করলাম এবং আমি তাতে খুবই সন্তুষ্ট। ক্লিয়ার? তাহলে ভুল হচ্ছে ফরটা টু। এবার নেক্সট কী বলছে দেখো 337 কী বলছে দেখো 337 বলছে ডোন্ট থিঙ্ক, মনে করো না, ইউ ক্যান সে আনপ্লেজেন্ট থিঙ্ক, যে তুমি বলতে পারো, তুমি পারো বলতে অমনোরম জিনিস বা কথাবার্তা অ্যাবাউট সামওয়ান, কারোর বিষয়ে, বিহাইন্ড হিজ ব্যাক, তার পেছনে, অ্যান্ড নট ফাউন্ড আউট, এবং তোমাকে কেউ খুঁজে পাবে না। ভালো করে বোঝো। তাহলে এই খুঁজে পাওয়া কাজটা কি সে নিজেকে করবে নাকি কারোর দ্বারা হবে? কারোর দ্বারা, কেউ তোমাকে খুঁজে পাবে না, এই বিষয়টা কিন্তু তুমি ভেবো না। যে ডোন্ট থিঙ্ক, তুমি মনে করো না, ইউ ক্যান সে, তুমি পারবে বলতে অমনোরম জিনিস, আনপ্লেজেন্ট থিং অ্যাবাউট সামওয়ান, কারোর বিষয়ে, বিহাইন্ড হিজ ব্যাক, তার পেছনে, অ্যান্ড নট ফাউন্ড আউট, তোমাকে কেউ খুঁজে পাবে না, মানে তুমি প্যাসিভ, মানে তুমি কারোর দ্বারা আবিষ্কৃত হবে না, এটা বলতে চেয়েছে। তুমি বলে রেহাই পাবে না কারোর দ্বারা। এই খুঁজে পাওয়া বিষয়টা নিজেকে খুঁজবে না, অন্য কারোর দ্বারা খুঁজে পাওয়া হবে, প্যাসিভ। তাহলে প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হয়? বি ভার্ব, অ্যাম, ইজ, আর, অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার। এখানে প্রেজেন্ট টেন্স বলেছে, প্রেজেন্ট টেন্স, এরপরে বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, তার মানে প্যাসিভ হবে। তাহলে ফাউন্ড আউট, এটাই থার্ড ফর্ম। ফাইন্ড হচ্ছে মেন ভার্ব, ফাইন্ডের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম ফাউন্ড আউট, ঠিক আছে। শুধু একটা হেল্পিং ভার্ব দিতে হবে, নট এর আগে। ইউ এর পরে কি বসে? ইউ, সাবজেক্ট ইউ, তাহলে আর, অ্যান্ড আর নট ফাউন্ড আউট। ক্লিয়ার? তাহলে ডোন্ট থিঙ্ক বাক্যটা আরেকবার শুনে নাও। ডোন্ট থিঙ্ক ইউ ক্যান সে আনপ্লেজেন্ট থিং অ্যাবাউট সামওয়ান বিহাইন্ড হিজ ব্যাক, অ্যান্ড আর নট ফাউন্ড আউট, এবং তোমাকে কেউ খুঁজে পাবে না, কিন্তু তুমি ভেবো না। ক্লিয়ার? তাহলে আর নট ফাউন্ড আউট কেন করলাম? কারণ বাক্যের এই অংশটা প্যাসিভ, অন্য কারো দ্বারা তোমাকে খোঁজা হবে। ক্লিয়ার? তাহলে নেক্সট বাক্যের সেন্সটা, এই জন্য আমি বলেছি মিনিংটা সবসময় তোমাকে কিন্তু বুঝতে হবে, মিনিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 338 কি বলেছে দেখো 338 বলছে দ্য আমেরিকান স্পিক, আমেরিকানরা স্পিক কথা বলে, ডিফারেন্ট না,
স্পিক কথা বলাকে, এই ওয়ার্ডটা কথা বলা ওয়ার্ডকে ডিফাইন করছে, কোনো ভার্ব, কথা বলা ওয়ার্ডটা কি ভার্ব, তাহলে ভার্বকে যে ডিফাইন করে ভিইআরবি, ভার্বকে ডিফাইন করলে তাকে আমরা কি বলবো অ্যাডভার্ব, ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে বলি আমরা অ্যাডভার্ব, আর নাউনকে কোয়ালিফাই করলে, নাউনকে যদি কোয়ালিফাই করে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তো এই বিষয়টা আমাদের খুবই সিম্পল বেসিক জিনিস, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ভার্বকে ডিফাইন করছে, ডিফারেন্ট এটা তো অ্যাডজেক্টিভ, তাহলে ডিফারেন্ট শব্দটা একটা ভার্বকে ডিফাইন করছে, অ্যাডজেক্টিভ হলে হবে না, তাহলে ডিফারেন্টলি এটাকে অ্যাডভার্ব করতে গেলে একটা এলওয়াই যোগ করতে হবে, ডিফারেন্টলি। দ্য আমেরিকানরা স্পিক কথা বলে ডিফারেন্টলি আলাদাভাবে, ফ্রম আস আমাদের থেকে, থ্রু দো আওয়ার গ্রামার ইজ দ্য সেম, যদিও আমাদের গ্রামারটা কিন্তু এক, ঠিক আছে। আমেরিকানরাও ইংলিশ কথা বলে, আমরাও ইংলিশে কথা বলি, কিন্তু আমাদের কথাটা কিন্তু তাদের থেকে একটু আলাদা, যদিও আমাদের গ্রামার কিন্তু সেম, একই, ঠিক আছে। তাহলে ডিফারেন্টলি কেন হলো, কারণ ভার্বকে ডিফাইন করছে, স্পিক ভার্বকে ডিফারেন্টলি, আর এলওয়াই দিলে আমাদের অ্যাডভার্ব হয়, ক্লিয়ার, বেসিক। এবার নেক্সট, সবসময় কিন্তু এলওয়াই থাকলে যে এলওয়াই যুক্ত শব্দ ছাড়া যে অ্যাডভার্ব হবে না সেরকম নয় কিন্তু, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ওয়ার্ড এলওয়াই থাকলে সেটা কিন্তু অ্যাডভার্বের কাজ করে। নেক্সট কি বলছে দেখো, চলো নেক্সট কি বলছে দেখো, 339 বলছে দিস ইজ অ্যান ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স মানে কি উদাহরণ, এটা হয় একটা উদাহরণ অফ ব্লাইন্ড লিডিং দ্য ব্লাইন্ড, একটা আমাদের ইডিয়াম আছে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম, সেটা মাথায় রাখতে হবে, এটা ইডিয়াম রিলেটেড ইরর। তো দ্য ব্লাইন্ড BLIND, দ্য ব্লাইন্ড লিডিং দ্য ব্লাইন্ড, দ্য ব্লাইন্ড লিডিং দ্য ব্লাইন্ড মানে এটা বলতে চেয়েছে একজন অন্ধ মানুষ আর একজন অন্ধ মানুষকে সাহায্য করে, এটাই বলতে চেয়েছে। মানে বা শুধু অন্ধের ক্ষেত্রে নয়, যে একজন মানুষ যে উইক, কোনো কিছুতে দুর্বল, যে কোনো কাজ করতে পারে না, সে আর একজন ব্যক্তি সেও সেম একই রকম উইক, তাকে সাহায্য করছে, এটার মিনিং হচ্ছে এইটাই, ঠিক আছে। ইডিয়ামের মিনিং এইটাই, যে একজন বা ব্যক্তি যে দুর্বলকে সাহায্য করছে, গরিবকে সাহায্য করছে, ক্লিয়ার। তো একটুখানি এই সেন্সটা হচ্ছে এইরকম ক্ষেত্রে, মানে যে দুর্বল, যে গরিব, এইরকম সেন্স, ঠিক আছে। তাহলে ব্লাইন্ড, তাহলে ইডিয়াম আমরা চেঞ্জ করতে পারবো না, দুটো ব্লাইন্ডের আগে কিন্তু আমাদের ইডিয়ামটাই দা আছে, দুটোর আগেই দা, ইডিয়াম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে দা ব্লাইন্ড প্রথমটার আগেও ব্লাইন্ডের আগে দা, পরেরটাও ব্লাইন্ডের আগে দা। কিন্তু এখানে কি বলেছে, এখানে দেখো পরের ব্লাইন্ডের আগে দ্বিতীয় ব্লাইন্ডের আগে দা দিয়েছে, প্রথম ব্লাইন্ডের আগে দা দেয়নি, এটা হচ্ছে আর্টিকেল রিলেটেড ইরার এবং অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম রিলেটেড ইরার। তাহলে দিস ইজ অ্যান ইনস্ট্যান্স, এটা হলো একটা উদাহরণ অফ দ্য ব্লাইন্ড লিডিং দ্য ব্লাইন্ড, ক্লিয়ার, একদম পরিষ্কার। মানে হয়তো কোনো একজন অসুস্থ মানুষ আর একজন অসুস্থ মানুষকে সাহায্য করছিল, বা কোনো একজন অন্ধ মানুষ আর একজন অন্ধ মানুষকে সাহায্য করছিল, বা একটা মানুষ যে কাজ করতে পারে না আর একটা মানুষ যে কাজ করতে পারে না তাকে সাহায্য করছিল, ঠিক আছে। সেটা দেখে কেউ একজন এই লাইনটা বলেছে, দিস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ দ্য ব্লাইন্ড লিডিং দ্য ব্লাইন্ড, ক্লিয়ার। তাহলে ভুলটা হলো 2 নম্বরে। এবার চলো নেক্সট 340 কি বলছে দেখো, 340 বলছে হি টুক টু ড্রিঙ্ক। এবার এই বিষয়টা হচ্ছে এই টুক টু মানে হচ্ছে আশ্রয় নেওয়া, কোনো কিছু পছন্দ করতে শুরু করা, ঠিক আছে। তো আমি বললাম যে আই টুক টু সিঙ্গিং, আমি সিঙ্গিং পছন্দ করতে শুরু করেছিলাম, সিং হবে না কিন্তু, এই টুক টুর পরে ভালো করে বোঝো, এই টুক টু বা টেক টুর পরে আমাদের নাউন বসবে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ যার পরে নাউন বসে। যেমন আমরা আর কোন শব্দ পেয়েছিলাম, যেমন তোমাদেরকে বলেছিলাম যে টুর পরে সাধারণত কি হয়, টুর পরে সাধারণত টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হয় ইনফিনিটিভ, তাই তো। কিন্তু কিছু ফ্রেজ আছে যাদের পরে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের ভার্বের আইএনজি দিতে হবে টু থাকা সত্ত্বেও। যেমন ধরো বলেছিলাম লুকিং ফরওয়ার্ড টু, এরপরে কিন্তু ভার্বের আইএনজি হবে লুকিং ফরওয়ার্ড টু, সামনের দিকে তাকিয়ে থাকা, ঠিক আছে। এক্সপেক্ট উইথ প্লেজার, লুকিং ফরওয়ার্ড টুর মধ্যে, ঠিক আছে, আনন্দের সঙ্গে আশা করা, প্রত্যাশা করা। আর কি আছে, অ্যাডিক্টেড টু, আসক্ত, অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, অ্যাডিক্টেড টু স্মোকিং, ঠিক আছে। তো হ্যাঁ, এবার কি বলেছে দেখো, তাহলে অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং টু, অ্যাডিক্টেড টু লুকিং ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, উইথ এ ভিউ VIEW, উইথ এ ভিউ টু, এরপরেও কিন্তু ভার্বের আইএনজি হবে টু থাকা সত্ত্বেও। আর কি আছে, আর হচ্ছে এম ইজ আর যদি বি ভার্ব হয়, এম ইজ আর, আর হচ্ছে ওয়াজ ওয়্যার, এরপরে যদি আমাদের বি ভার্বের পরে ইউজ টু থাকে তাহলেও এরপরে ভার্বের আইএনজি ফর্ম কিন্তু হবে এই সমস্ত ক্ষেত্রে। ঠিক সেই রকম এই টেক টুও কিন্তু সেই রকম একটা ফ্রেজ যার পরে নাউন বসবে, আর ভার্ব আসলে ভার্বের আইএনজি ফর্ম বসবে, নাউন করতে গেলে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে, ক্লিয়ার। তো এরপরেও কিন্তু ভার্বের আইএনজি বসে। তাহলে এখানে টেক টুক টু, হি টুক টু ড্রিঙ্কিং, সে ড্রিঙ্কিংয়ে আশ্রয় নিয়েছিল বা ড্রিঙ্কিং করতে শুরু করেছিল, ড্রিঙ্কিং পছন্দ করা শুরু করেছিল, তাহলে ড্রিঙ্ক হবে না ড্রিঙ্কিং হবে। ড্রিঙ্ক শব্দটা এখানে ভার্ব, তো ভার্ব হবে না, নাউন করতে গেলে আইএনজি করতে হবে, ড্রিঙ্কিং
NKING। তাহলে হি টুক টু ড্রিঙ্কিং, সে ড্রিঙ্কিং করতে শুরু করেছিল, টু লেসেন কমাতে হিজ মেন্টাল টেনশন, তার মানসিক যে টেনশন প্রেশার সেটা কমানোর জন্য। ক্লিয়ার? তাহলে টুক টুর পরে ড্রিঙ্কিং। আর এই বাদ বাকি ফ্রেজগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এরপরে ভার্বের আইএনজি হবে, এটা কিন্তু তোমরা লিখে নেবে। এবার 341 কি বলেছে দেখো, 341 341 কি বলছে আমরা দেখে নেবো। বলছে মাই ফাদার কুড লিড, আমার বাবা কুড পারতো, লিড কাটাতে, ফুল অ্যান্ড হ্যাপি লাইফ, একটা ফুল একটা পরিপূর্ণ, ফুল মানে সম্পূর্ণ পরিপূর্ণ এবং খুশির জীবন, উইদাউট স্পেন্ডিং এ লট অফ মানি। এই লট অফ মানি মানে প্রচুর পয়সা স্পেন্ড করা ছাড়াই। যে অনেক মানুষ থাকে না যে প্রচুর প্রচুর পরিমাণে পয়সা সে স্পেন্ড করে, প্রচুর 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 পয়সা সে স্পেন্ড করে একটা ভালো কমফোর্টেবল লাইফ লিড করে, কিন্তু বলতে চেয়েছে আমার বাবা এরকম ধরনের ছিল না, আমার বাবা প্রচুর পয়সা স্পেন্ড না করেই কিন্তু একটা পরিপূর্ণ এবং একটা খুশি জীবন কাটাতে পারতো। তাহলে একটা এখানে একটা এ শব্দ আসবে, এ আই লিড আ হ্যাপি লাইফ। আমরা বলি না আই লিড, আমি কাটাই, লিড মানে যেমন পরিচালনা করা, লিড মানে কাটানো, তাহলে আমি অতিবাহিত করি এ হ্যাপি লাইফ, তোমাকে দিতে হবে এ হ্যাপি লাইফ। এ না দিলে শুধু কি হবে, আই লিড হ্যাপি লাইফ বললে হবে না, এখানে এ অ্যাপ্রোপ্রিয়েট, তোমাকে আনতেই হবে। তাহলে আই লিড আ হ্যাপি লাইফ, তাহলে এখানেও তাই হবে, মাই ফাদার কুড লিড, আমার বাবা পারতো কাটাতে, এ ফুল অ্যান্ড হ্যাপি লাইফ, একটা পরিপূর্ণ এবং খুশির জীবন, উইদাউট স্পেন্ডিং এ লট অফ মানি, প্রচুর পয়সা স্পেন্ড করা ছাড়াই। এবার কি বলেছে দেখো, এবার বলছে নেক্সট 342 কি বলছে আমরা দেখে নেবো। 342 বলছে অল ইন্ডিয়া রেডিও বা অল ইন্ডিয়ান রেডিও ব্রডকাস্টেড। দেখো কিছু কিছু ভার্ব আছে যার তিনটে ফর্ম সেম হয়, যেমন ব্রডকাস্ট, BROAD, ব্রডকাস্টেড তিনটে ফর্মই সেম, একটা ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, শর্টে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তো ব্রডকাস্ট সম্প্রচারিত করা, এর তিনটে ফর্ম সেম। যেমন কি আছে কাট, যেমন বলি না কাট, সেরকম শুধু কাস্ট, ব্রডকাস্ট সম্প্রচারিত হওয়া, CAST কাস্ট মানে নিক্ষেপ করা, কাস্টের তিনটে ফর্মও কিন্তু সেম, কাস্ট, ব্রডকাস্ট। কাটেরও তিনটে ফর্ম, কাট মানে কাটা, কাট, এরকম অনেক ভার্ব আছে যার তিনটে ফর্ম কিন্তু সেম। ঠিক আছে? হ্যাঁ, যেমন শার্ট মানে দরজা বন্ধ করা, শার্ট মানে বন্ধ করা, তাহলে শার্ট, ক্লিয়ার? সেরকম। তো অল ইন্ডিয়া রেডিও ব্রডকাস্টের সঙ্গে ইডি হয় না, তার তিনটে ফর্ম সেম। এবার দেখো শুধু যদি ব্রডকাস্ট দিই, আ ভেরি গুড প্রোগ্রাম দিস মর্নিং, এবার তোমাদের এই বাক্যটার মধ্যে ব্রডকাস্টটা ফার্স্ট ফর্মে আছে, সেকেন্ড ফর্মে আছে, না থার্ড ফর্মে আছে? বুঝতে পারছো যে ইডি দিয়েছে মানে V2, কিন্তু আমরা লজিক্যালি দেখব। তো ইডি আছে মানে ভুল, ব্রডকাস্ট হবে। এবার বিষয়টা হচ্ছে শুধু ব্রডকাস্ট দিয়ে আমি বলবো তোমাদেরকে এটা কোন ফর্মে আছে আমাকে বলো, তোমরা কি বলবে আমাকে, যে ফার্স্ট ফর্মে আছে, সেকেন্ড ফর্মে আছে, না থার্ড ফর্মে আছে? ঠিক আছে, অল ইন্ডিয়া রেডিও ব্রডকাস্ট, যদি শুধু ব্রডকাস্ট করি মিনিং হবে কি প্রতিদিন সম্প্রচার করে, সেটা সত্যি ঠিক। এবার বাক্যটা শেষ পর্যন্ত না গেলে তুমি ভুল করে দেবে। অল ইন্ডিয়া রেডিও ব্রডকাস্ট আ ভেরি গুড প্রোগ্রাম, একটা খুব সুন্দর প্রোগ্রাম সম্প্রচার করে, দিস মর্নিং আজকে সকালে, তাহলে মিনিংটা কি হবে, আজকে সকালে করেছিল। যদি দিস মর্নিং না দিয়ে এখানে দিত এভরিডে, EVERYDAY, এভরিডে প্রত্যেক দিন, তখন কি হতো বাক্যটা সিম্পল প্রেজেন্ট, তখন এই ব্রডকাস্টের সঙ্গে কিন্তু এস হতো, কারণ অল ইন্ডিয়া রেডিও একটাই জিনিস, ঠিক আছে, একটাই ইনস্টিটিউশন, তখন ব্রডকাস্টস হতো। অল ইন্ডিয়া রেডিও ব্রডকাস্টস সম্প্রচার করে আ ভেরি গুড প্রোগ্রাম, একটা খুব ভালো প্রোগ্রাম, এভরিডে প্রত্যেক দিন। যেহেতু দিস মর্নিং দিয়ে দিয়েছে, তখন আজকে সকালে করেছিল, তাহলে তখন ব্রডকাস্টটা কি হয়ে যাবে, সেকেন্ড ফর্ম হবে। ঠিক আছে, তাহলে ভুল কিন্তু ইডি হবে না, ব্রডকাস্টের সঙ্গে ইডি হয় না। ঠিক আছে, তাহলে এই বাক্যে কিন্তু ব্রডকাস্ট সেকেন্ড ফর্ম কিন্তু V2, ক্লিয়ার? এবার নেক্সট 343 কি বলতে থাকো। 343 বলছে যে, হ্যাঁ 343 বলছে দেয়ার ওয়্যার সো মাচ ক্যাটল মানে গবাদি পশু, ক্যাটল কিন্তু কাউন্টেবল নাউন, COUNTABLE, ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু, কাউন্টেবল গোনা যায়, তাহলে যে নাউনগুলো গোনা যায় কাউন্টেবল, তার আগে অনেক বলতে গেলে মাছ দেব না, আমরা কি দেব, মেনি দেব। যেগুলো গোনা যায় না তার আগে অনেক বোঝাতে গেলে আমরা মাছ দেব, যেমন কি মাছ মিল্ক, মাছ ওয়াটার, WATER, মাছ ওয়াটার। ঠিক আছে, তো মাছ সল্ট বলতে পারো, নুন গোনা যায় না, কিন্তু মেনি পেন্স, মেনি বয়েজ, ক্লিয়ার, ভালো গোনা যায়। তো এখানে কি বলছে, ক্যাটল, এটা ক্যাটল প্লুরাল নাউন, এখানে প্লুরাল, ঠিক আছে, তো ক্যাটল গবাদি পশু গোনা যায়, তাহলে মাছ দেবো না, মেনি দেবো। দেয়ার ওয়্যার সো মেনি ক্যাটল, সো মাছটা তুলে দিয়ে কি করবো, মেনি, দেয়ার ওয়্যার সো মেনি ক্যাটল অন দ্য রোড,
রাস্তার উপরে এতগুলো গবাদি পশু ছিল, দ্যাট ইট ওয়াজ ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট ছিল টু ড্রাইভ সেফলি, নিরাপদে ড্রাইভ করাটা খুবই কষ্টকর ছিল, ডিফিকাল্ট ছিল। ক্লিয়ার? তাহলে মাছটা এখানে মেনি হবে, যেহেতু ক্যাটল কাউন্টেবল সেই কারণে, এবং অনেক বলছে, ঠিক আছে তো। নেক্সট, হ্যাঁ এইবার কি বলছে দেখো, আর মেনির পরে কিন্তু কাউন্টেবল নাউন হলে কিন্তু প্লুরাল ফর্মে থাকতে হবে, মেনি বয়েজ, মেনি মেন, মেনি গার্লস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে তো। তো ক্যাটল ওখানে কিন্তু প্লুরাল বিষয়টা। এবার নেক্সট কি বলছে দেখো 344, দ্য ফরেন অ্যাম্বাসাডার, ফরেন যে বিদেশি যে বৈদেশিক যে অ্যাম্বাসাডার ছিল, ওয়াজ নোটেড, নোটেড মানে এখানে বিখ্যাত, তিনি বিখ্যাত ছিলেন, ফরেন অ্যাম্বাসাডার তিনি বিখ্যাত ছিলেন ফর বোথ হিজ চার্মিং ম্যানার, তার যে উৎফুল্ল স্বভাব, উৎফুল্ল মেজাজ, সেই মেজাজের জন্যে, এবং কিসের জন্য, হিজ ওয়াইড নলেজ, তার যে দীর্ঘ যে জ্ঞান, একটা বিস্তর জ্ঞান, সেই জ্ঞানের জন্য কিন্তু তিনি বিখ্যাত ছিলেন। দুটো, একটা জিনিস বলছে চার্মিং ম্যানার, আর একটা কি বলছে, আর একটা বলছে হিজ ওয়াইড নলেজ, এই দুটো বিষয়ের মধ্যে তুলনা করছে। তাহলে যখন আমরা জানি কি বোথ, বিটুইন, বোথ এবং বিটুইন এই দুটো ওয়ার্ড দিয়ে যদি দুটো নাউনকে আমরা যুক্ত করি, সেই দুটো নাউনের মাঝখানে অ্যান্ড বসবে, বোথ রাম অ্যান্ড স্যাম, ঠিক আছে। বিটুইন নূর, বিটুইন কি বললাম, নূর, NUR, নূর অ্যান্ড তালিব, TALIB, ক্লিয়ার? তাহলে বিটুইন নূর অ্যান্ড তালিব, বোথ রাম অ্যান্ড স্যাম, তাহলে বোথ বা বিটুইন দিয়ে দুটো নাউন বললে মাঝখানে কিন্তু আমাদের অ্যান্ড দিতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে বোথ রয়েছে, তাহলে বোথ হিজ চার্মিং ম্যানার অ্যাজ ওয়েল অ্যাজটা বাদ দাও, অ্যান্ড বোথ হিজ চার্মিং ম্যানার অ্যান্ড হিজ ওয়াইড নলেজ অব ল্যাঙ্গুয়েজ, ভাষার যে বিস্তর জ্ঞান, সেই ভাষার বিস্তর জ্ঞানের জন্যে, এবং তার যে চার্মিং উৎফুল্ল স্বভাব, সেই স্বভাবের জন্যে সেই বৈদেশিক অ্যাম্বাসাডার কিন্তু খুবই বিখ্যাত ছিল। ক্লিয়ার? তাহলে ইম্পর্টেন্ট বিষয়টা কি, বোথ বিটুইনের পরে দুটো নাউনের মাঝখানে অ্যান্ড বসে। নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 345 বলছে অয়েল হ্যাজ অ্যান্ড স্টিল ইজ ইন গ্রেট ডিম্যান্ড। দেখো কোনো কাজ যখন দীর্ঘ সময় ধরে চলে, তখন সেই বাক্যটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অতীতে শুরু হয়েছিল এবং অনেক দিন ধরে চলছে এবং এখনও আছে, সেটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ক্লিয়ার? যেমন ধরো আমি বললাম হি হ্যাজ বিন উইথ মি টিল নাও, মানে এতক্ষণ পর্যন্ত সে আমার সঙ্গে আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেখানে অন্য, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কি জানি, যে হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে ভার্বের ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে যখন হওয়া বোঝায়, হওয়া ভার্বের আর এক্সট্রা ভার্বের আইএনজি দেওয়ার দরকার হয় না। হি হ্যাজ বিন স্টেইং বলবো না, হি হ্যাজ বিন লিভিং উইথ মি, সে নর্মালি বাস করছে না, সে আমার সঙ্গে আছে, সেই বাক্যটাকে আমি নতুন করে ভার্বের আইএনজি সেখানে আনার দরকার নেই, শুধু হ্যাজ বিন দিলেই কিন্তু হওয়া বোঝানো হয়ে যাবে। এই বাক্যের মিনিং কি, হি হ্যাজ বিন উইথ মি, সে আমার সঙ্গে আছে টিল নাও, এতক্ষণ পর্যন্ত, সেন্স কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে কি বলছে দেখো, বলছে অয়েল হ্যাজ একটা বিন দিয়ে দাও, অয়েল হ্যাজ বিন অনেক দিন ধরে আছে, এখানে হওয়া বলছে, কি আছে, অ্যান্ড স্টিল ইজ, এবং এখনও আছে, ইন গ্রেট ডিম্যান্ড, বিরাট ডিম্যান্ডে আছে। অয়েল অনেক দিন ধরে, তেল প্রচুর দিন ধরে একটা ডিম্যান্ডে আছে এবং এখনও আছে, তাহলে এখনোর জন্য ইজ, আর অনেক দিন ধরে আছে বলতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অয়েল হ্যাজ বিন, শুধু হ্যাজ দিলে, শুধু হ্যাজের মানে কি, শুধু হ্যাজের মানে হচ্ছে আছে, থাকা বলবে, আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, কিন্তু অয়েলের কি আছে, অয়েল হ্যাজ মানে অয়েলের আছে, কি আছে, ভুল। তাহলে হ্যাজ বিন, তেল অনেক দিন ধরে আছে এবং এখনও আছে, ইন গ্রেট ডিম্যান্ডে, ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম। নেক্সট চলো 346 কি বলছে দেখো, 346 কি বলছে, হ্যাঁ 346 বলছে হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো সেই কারণে হি মাইট টপ দ্য লিস্ট অ্যান্ড উইন আ মেডেল। বলছে সে হি ওয়ার্কড হার্ড, সেই কারণে হি মাইট টপ, সে সম্ভবত আচ্ছা হ্যাঁ, এবার বিষয়টা বাক্যের মিনিংটা এখানে সো দিলাম, সো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ভালো করে বোঝো, এখানে একটা যদি সো দিই, শিওরিটি চলে আসবে, শিওরিটি, সে কঠোর পরিশ্রম করলেই যে সবসময় সে লিস্ট টপ করবে এবং একটা মেডেল জিতবে, এটা কিন্তু নাও হতে পারে, সেই কারণে সম্ভাবনা বলেই কিন্তু এখানে মাইট দিয়েছে। ইট মে, আমরা বাক্য বলি না যে ইট মে রেইন, RAIN, ইট মে রেইন টুডে,
আজকে বৃষ্টি হতে পারে, শিওর বলছে না, সেই কারণেই কিন্তু পারা মে ইউজ করেছি। মে শব্দটা কখনই আমরা ইউজ করব যখন পারা বলবে এবং পারার মধ্যে একটা সম্ভাবনা থাকবে, একটা পসিবিলিটি থাকবে, পসিবিলিটি, ক্লিয়ার? তাহলে সম্ভাবনা আছে, ইট মে রেইন টুডে, সেই কারণে মে ইউজ করেছি। এখানে তোকে সেই কারণে মাইট ইউজ করেছে, পাস্ট টেন্সে মাইট, অতীতের সম্ভাবনা ছিল। মিনিংটা কি বলছে, যদি শুধু সো দিই মানে কি হবে, যে সে কঠোর পরিশ্রম করেছিল এই কারণেই, সুতরাং সেই কারণেই কিন্তু সম্ভাবনাটা দরকার নেই, সম্ভাবনা দিয়েছে। তো এখানে হবে হচ্ছে যাতে সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে সম্ভবত পারে লিস্টে টপ করতে এবং একটা মেডেল জিততে। তাহলে সো যাতে ইংরাজি শুধু সো না, সো মানে তো সুতরাং, সোর পরে একটা দ্যাট দিতে হবে, সো দ্যাট মানে যাতে সে কঠোর পরিশ্রম করেছিল যাতে, সো দ্যাট মানে যাতে সি মাইট টপ, সে সম্ভবত টপ করতে পারে লিস্টে অ্যান্ড উইন, জিততে পারে একটা মেডেল। ঠিক আছে, সো দিলে শিওর হয়ে যাবে, যেহেতু মাইটের মধ্যে দিয়ে আরও একটা সম্ভাবনা তোমাকে বলে দিয়েছে যে সম্ভাবনা যুক্ত বাক্য, তাহলে সো হবে না, সো দ্যাট হবে, যাতে সে সম্ভবত পারে লিস্টে টপ করতে এবং একটা মেডেল জিততে। ক্লিয়ার? নেক্সট। তো এখানে এটা ছিল কনজাংশন রিলেটেড ইরর। ঠিক আছে, কনজাংশন কাকে বলে, যে ওয়ার্ড দুটো বাক্যকে যুক্ত করে তাকে বলি কনজাংশন। ঠিক আছে, নেক্সট 347 কি বলছে, দ্য লিটল শো ওয়াজ অর্গানাইজড, সেই ছোট্ট শোটাকে অর্গানাইজ করা হয়েছিল। বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, বাক্য কিন্তু প্যাসিভ। নট অনলি ফর হিম, শুধুমাত্র তার জন্য নয়, বাট অলসো ফর ইউ, তোমার জন্য এবং আমার জন্যে। দেখো এই বাট অলসো দিলে আর অ্যাজ ওয়েল দেওয়ার দরকার হয় না, বাট অলসো দিলে অ্যাজ ওয়েল দেওয়ার দরকার নেই। দ্য লিটল শো, ছোট্ট শোটা, ওয়াজ অর্গানাইজড, আয়োজিত করা হয়েছিল, প্যাসিভ। নট অনলি ফর হিম, শুধুমাত্র তার জন্যে নয়, বাট অলসো আরও কার জন্যে, বাট অলসো ফর ইউ, তোমার জন্যে, অ্যান্ড আমার জন্যে। তাহলে আরও আমার জন্য যখন বাট অলসো ইউজ করবো, বাট অলসো আর অ্যাজ ওয়েল দেবো না, সেম মিনিং। তাহলে একই অর্থের দুটো শব্দ, সেম অর্থের দুটো শব্দ একই বাক্যে কিন্তু দেবো না। ক্লিয়ার? একই বাক্যে, তাহলে অ্যাজ ওয়েলটা বাদ দিয়ে দাও। এইবার ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে মাথায় রাখতে হবে, প্রিপোজিশনের পরে প্রোনাউন, NOUN, প্রোনাউনের দুটো ফর্ম, একটা সাবজেক্ট হিসাবে বসে, আই সাবজেক্ট হিসাবে বসে, আর একটা অবজেক্টিভ ফর্ম মি। আয়ের মি, যেমন হি থাকলে হির অবজেক্টিভ ফর্ম কি হবে, হিম। সি থাকলে সি এর অবজেক্টিভ ফর্ম কি হবে, হার। উই থাকলে উই সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্ম কি হবে, আস। ইউ এর দুটো ফর্মই সেম, ইউ এর সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম কিন্তু সেম। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয় সব জায়গায়, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা হবে, আস হবে, হার হবে, হিম হবে, মি হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রিপোজিশন হচ্ছে ফর, ফরের পরে ইউ আছে, ইউ তো দুটো ফর্মই সেম, কিন্তু আই হবে না, আই সাবজেক্টিভ মি হয়ে যাবে। প্রথম কথা অ্যাজ ওয়েল হবে না, আর আইটা মি হবে। আর একবার পড়ে দিই, দ্য লিটল শো ওয়াজ অর্গানাইজ, ছোট্ট শোটা অর্গানাইজ করা হয়েছিল। নট অনলি ফর হিম, শুধুমাত্র তার জন্য নয়, বাট অলসো ফর ইউ, তোমার জন্য, অ্যান্ড এই আইটা মি, আমার জন্যে, অ্যাজ ওয়েল অ্যাজটা বাদ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 348, অ্যাজ দ্য ক্রো, বলছে যখন ক্রো, কাকটা, পুট দ্য ফ্রগ অ্যাসাইড, পুট মানে রাখা, রেখেছিল। তাহলে এখানে কিন্তু পুট কিন্তু ভার্বের, পুটের তিনটে ফর্ম সেম, পুট। তাহলে এখানে পুটটা ভার্বের কোন ফর্মে আছে ভালো করে বোঝো, কাক হচ্ছে একটা কাক, সাবজেক্ট থার্ড পার্সন, সিঙ্গুলার, থার্ড পার্সন এবং সিঙ্গুলার। তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হওয়ার কথা নেই, তার মানে এটা ফার্স্ট ফর্মে নেই, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। প্রত্যেক দিন নিশ্চয়ই কাক কোনো খাবার পাশে রাখবে না, রেখেছিল, মিনিং অসঙ্গত। ঠিক আছে, অসঙ্গতি আছে মিনিংয়ে। তো এটা এইভাবে মিনিং দেখে বুঝতে হবে যে এই ভার্বটা কোন ফর্মে আছে, তিনটে ফর্মে সেম, এটা সেকেন্ড ফর্মে আছে, সেকেন্ড ফর্ম না থাকলে ফার্স্ট ফর্মে থাকলে এস থাকতো, পুটস। আর একটা কাক কি প্রত্যেক দিন একই রকম কাজ করতে পারে? ঠিক আছে, একই রকম খাবার পাশে রাখতে পারে, দেখে তার, এখানে কি বলেছে বুঝতে পারবে, খাবার পাশে রেখে তার ঠোঁটটাকে শান দিচ্ছে, প্রতিদিন করে না। ঠিক আছে, তো ইলজিক্যাল। তো অ্যাজ দ্য ক্রো, যখনই বা যেই না কাকটা কি করেছিল, পুট দ্য ফ্রগ অ্যাসাইড, ব্যাংটাকে, এখানে ফ্রগ মানে ব্যাংটাকে পাশে রেখেছিল, ব্যাংটাকে পাশে রেখে কেন রেখেছিল, টু শার্পেন, দিতে, শার্প করতে, ধারালো করতে, ইটস বিক, এর ঠোঁটটাকে, বিক মানে ঠোঁট। দ্য ফ্রগ কী করলো, ব্যাংটা লিফট, লাফ দিয়েছিল, ইন দ্য ওয়েল হবে না, এখানে কিন্তু কুয়োর মধ্যে বললে প্রিপোজিশনে ভুল আছে, ওয়েল মানে কিন্তু কুয়ো। ঠিক আছে, ওয়েল মানে কি, ওয়েল মানে হচ্ছে কুয়ো, WELL। হ্যাঁ, ওয়েল মানে কি, ওয়েল মানে হচ্ছে কুয়োর মধ্যে লাফ দেওয়া বললে কিন্তু ইনটু হবে, কুয়োর মধ্যে ছিল না, প্রিপোজিশনে ভুল আছে, ইনটা কিন্তু এখানে ইনটু হবে, ইনটা কি হবে, ইনটু হবে। ক্লিয়ার? তাহলে ইনটু এর একটা ভুল। আর একটা বিষয় হচ্ছে কি, একটা বিষয় দেখতে হবে, আচ্ছা ইনটু এখানে মনে হয় এই ভুলটা আছে, প্রিপোজিশন রিলেটেড ইরর। অ্যাজ দ্য ক্রো
যখনই কাকটা পুট রেখেছিল, দ্য ফ্রগ ব্যাংকটাকে অ্যাসাইড পাশে টু শার্পেন ইটস বিক, ঠোঁটটাকে ধারালো করার জন্যে, দ্য ফ্রগ লাভ দিয়েছিল ইনটু দ্য ওয়েল, একদম এখানেই ভুল, ইনটা ইনটু হবে, ইনটু দ্য ওয়েল অ্যান্ড বিগ্যান, এবং শুরু করেছিল টু ক্রক ক্রক করতে, প্যাক করতে, ইন ডেরিশন মানে কি ব্যঙ্গার্থকভাবে কাকের দিকে তাকিয়ে ডাকতে শুরু করেছিল। ঠিক আছে, তাহলে এখানে লিপের পরে ইনটু, কুয়োর মধ্যে লাভ দিলে কিন্তু আমাদের প্রিপোজিশন কী হবে, ইনটু। নেক্সট কোয়েশ্চেন চলো, 49 কী বলছে, 349, প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা, আর দুটো। নেক্সট কী বলছে দেখো, 349 কী বলছে, উই হ্যাড টু ক্যান্সেল। আমরা হ্যাড টু কখন ইউজ করবো, অতীতে কোনো কাজ করতে বাধ্য হয়েছিলাম বললে হ্যাড টু, বর্তমানে বাধ্য হয়েছি মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু। তাহলে উই হ্যাড টু ক্যান্সেল, আমরা বাধ্য হয়েছিলাম ক্যান্সেল করতে আমাদের ট্রিপটাকে টু দিল্লির যে ট্রিপটা ছিল, দিল্লিতে যাওয়ার ট্রিপ, সেই ট্রিপটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম বিকজ, কারণ হোয়েন উই রিচ দ্য স্টেশন, যখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম, যখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম, দ্য ট্রেন লেফট, ট্রেনটা চলে গেছিলো। অতীতে দুটো কাজ হয়ে থাকলে যেটা আগে হয় সেখানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়, যেটা তুলনামূলক পরে হয় সেখানে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, ট্রেনটা ছেড়ে গেছিলো, কোন কাজটা আগে হয়েছিল, ট্রেন চলে গেছিলো, গিয়ে দেখি ট্রেন নেই, ট্রেন যাওয়া কাজটা আগে হয়েছিল, তাহলে ভার্বের হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে শুধু লেফট হবে না, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে হ্যাড লেফট, এখানে হবে হচ্ছে হ্যাড লেফট, LEFT, হ্যাড লেফট। তাহলে শুধু লেফট উঠে গিয়ে কিন্তু এখানে হ্যাড লেফট হবে। তাহলে when we reached the station, the train had left. ওকে, নেক্সট কোয়েশ্চেন চলো। আজকে শেষ এক্সাম্পল আমরা দেখবো। হ্যাঁ, শেষ এক্সাম্পল কি বলছে দেখো, শেষ এক্সাম্পল বলছে যে মেনি আ স্টুডেন্ট, একটু আগেই বললাম মেনি এ, এই ফ্রেজটা মেনি এ বললেই ফ্রেজটা কিন্তু সেন্সটা হবে প্লুরাল, মেনি এ সেন্স হবে প্লুরাল, কিন্তু টেকনিক্যাল দিক থেকে কিন্তু সিঙ্গুলার, SINGULAR, টেকনিক্যাল দেখতে গেলে সিঙ্গুলার, কিন্তু সেন্সের দিক থেকে, অর্থের দিক থেকে প্লুরাল। মেনি আ স্টুডেন্ট, তাহলে হ্যাজ করেছে দেখো, হ্যাজ ঠিকই আছে। তাহলে মেনি আ স্টুডেন্ট হ্যাজ ফেইল্ড, অনেক ছাত্র ব্যর্থ হয়েছে, ইন দ্য ম্যাথমেটিক্স ইউজ করেছে, এটাকে ফলো করো, ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, তাহলে ম্যাথমেটিক্সে ফেল করেছে। বাট দিলীপ, কিন্তু দিলীপ কি করেছে, দিলীপ একজন, তাহলে হ্যাজ স্কোর করেছে, হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম, এখানেও হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম দিলে প্রেজেন্ট একটা ই হবে, প্রেজেন্ট পারফেক্ট, PERFECT, প্রেজেন্ট পারফেক্টের বাংলা অর্থ কি হয়, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, হি হ্যাজ গান, সে গিয়েছে, আই হ্যাভ কাম, আমি এসেছি, দে হ্যাভ রিটার্নড, তারা বাড়ি ফিরেছে। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মিনিং হবে করেছে, খেয়েছে, করেছি, বলেছি, এসেছি, এসেছেন। ঠিক আছে, এরকম। তাহলে মেনি আ স্টুডেন্ট সিঙ্গুলার ফর্ম, তাই কারণে হ্যাজ ফেইল, ব্যর্থ হয়েছে, ইন দ্য ম্যাথমেটিক্সে। বাট দিলীপ স্কোর করেছে 100%, দিলীপ কিন্তু 100% স্কোর করেছে। এবার বিষয়টা হচ্ছে কি, কোনো সাবজেক্টের আগে, ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট, কোনো সাবজেক্টের আগে কিন্তু আমাদের দা আর্টিকেল বসবে না। কিসের আগে বসবে না, কোনো সাবজেক্টের নাম বললে তার আগে দা বসবে না, কোনো কান্ট্রি বললে, কোনো দেশের নাম বললে, কোনো দেশের নামের আগে কিন্তু বসবে না, দেশের নামের আগে দা ইন্ডিয়া, দা পাকিস্তান বলবো না, যদি না সেই দেশটা যুক্তরাষ্ট্র হয়। প্রত্যেকবার বলছি, যদি কোনো দেশের নামের আগে ইউনাইটেড থাকে, ইউনাইটেড, বা নেশনস থাকে, নেশনস, TIONS, নেশনস, ইউনাইটেড নেশনস, দ্য রিপাবলিক থাকে, রিপাবলিক, PUBLIC, তাহলে ইউনাইটেড নেশনস, স্টেটস যদি থাকে, স্টেটস, STATE, স্টেটস, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি কোনো দেশের নামের সঙ্গে থাকে তাহলেই তার আগে আমরা দা দেব, তাছাড়া কোনো নর্মাল দেশের নামের আগে দা কিন্তু আমরা দেব না। USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে স্টেটস আছে, ইউনাইটেড আছে, আগে দা দেবো, দা USA। যেমন কি আছে, যেমন ধরে বললাম ফিলিপিন্স, PINES, লাস্টে এস রয়েছে প্লুরাল, মানে যুক্তরাষ্ট্র, তাহলে দা দেবো, দা ফিলিপিন্স। নেদারল্যান্ডস, NEDERLANDS, লাস্টে এস রয়েছে, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, তাহলে আগে দা দেবো, নেদারল্যান্ডস। UAE, শর্টে ইউনাইটেড দেখো আছে, ইউনাইটেড আরব এমিরেটস, তাহলে UAE, এখানে দা দেবো, দা UAE। ক্লিয়ার? যেমন UK যদি বলি, UK, ইউনাইটেড কিংডম, আগে দা দেবো, কারণ ইউনাইটেড আছে নামের মধ্যে। ক্লিয়ার? তো এই বিষয়গুলো থাকলে দেশের নামের আগে, কান্ট্রির আগে দা বসবে, তাছাড়া কিন্তু নর্মাল কান্ট্রির আগে দা বসবে না। কোনো সাবজেক্টের নাম বললে, যেমন ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, ফিলোসফি, ইংলিশ, বেঙ্গলি, কোনো সাবজেক্টের নামের আগে কিন্তু দা বসবে না। ক্লিয়ার? তাহলে এখানে সাবজেক্ট বলেছে, সাবজেক্টের আগে দা বসবে না, দাটাই ভুল। কি হবে, মেনি আ স্টুডেন্ট হ্যাজ ফেইল্ড ইন ম্যাথামেটিক্স, দাটা হবে না, দাটা ভুল, ইন ম্যাথামেটিক্স, বাট দিলীপ হ্যাজ স্কোরড 100%। ক্লিয়ার?
তো প্রচুর ইনফরমেশন আজকে পেলাম, প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না, এবং কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে, সেই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। তো বারবার বলছি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আলাদা করে প্লেলিস্ট করে তোমাদের জন্য রেখে দিচ্ছি। তো প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু কোথাও খোঁজাখুঁজির দরকার নেই, সবাই পেয়ে যাবে। অনেকে কমেন্ট করছো যে খুঁজে পাচ্ছ না, তো প্লেলিস্টটা চেক করবে তোমরা, তো প্লেলিস্টে তোমরা সবাই ডিটেলস কিন্তু পেয়ে যাবে আলাদা আলাদাভাবে, কোনো কষ্ট করার দরকার নেই। এবং ক্লাস কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এই পর্যন্তই ক্লাসটা আজকের, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।